ওয়েলকাম জানাই এবং কংগ্রাচুলেশন টু আবির দাস এবং থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আবির, তুমি তো চাকরি পেলে, এইটাই তোমার প্রথম চাকরি নয়, এর আগেও পেয়েছো। তা তোমার সেলফ জার্নিটা কিরকম ছিল? আমি 20 সাল থেকে প্রিপারেশন নেওয়া শুরু করেছিলাম। তো স্যারেদের কাছে 21 সালে ফুল কোর্স ব্যাচ যেটা স্টার্ট হয়েছিল মার্চ মাসে, যেটা 21 সালে, ওটাতেই ভর্তি হয়েছিলাম। তারপর থেকেই আমি এখানে কন্টিনিউ আছি এবং তারপর থেকে সব পরীক্ষায় বিভিন্ন দিতে থাকি ও পাসও করতে থাকি। তুমি এখন কোথায় চাকরি করছো? এখন কেএমসি তে পেলাম ফাইনালি। মানে কেএমসি এসএইটা ফাইনালি তুমি এবার ক্র্যাক করলে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, প্রীতম তোমার জার্নিটা একটু বলো। আমার জানি, আমি তো 17 সালে বিটেক পাস করেছি। তারপর 18 সাল থেকে 19-এর মাঝামাঝি বা শেষ অবধি আমি একটা জব করতাম। তখন কোনো প্রিপারেশন স্টার্টও করিনি। প্রিপারেশন স্টার্ট করতে করতে আমার 2020 সাল শুরু, ওই সময় থেকে স্টার্ট করেছি। তখন নিজেই করতাম মোটামুটি। এবং তারপরে আমি 2022 সালে সেন্টয়েডে আসি, 22 সালে জানুয়ারি মাসে। এবং তারপর থেকে ফুল কোর্স, তার সাথে পিএসসি বেরিয়ে যাওয়ার পর ক্র্যাশ কোর্স। ফুল কোর্স 2022 এ ছিল, ক্র্যাশ কোর্সটাও কন্টিনিউশন। তারপরে তো সব পরীক্ষাগুলো দিতে থাকলাম এবং তারপরে ফাইনালি ক্র্যাক হলো। ফাইনালি তার আগে মক ইন্টারভিউটা দিয়েছি, কেএমসি মক ইন্টারভিউ। তারপর কেএমসি এর ইন্টারভিউটা দিয়ে কেএমসিটা হলো। অন্য কোনো জায়গায় তুমি চাকরি পেয়েছিলে, মানে রিটেন ক্র্যাক করেছিলে? হ্যাঁ, আমি WBSCTCL এর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের যে রিটেনটা, ওটা ক্র্যাক করেছিলাম। ইন্টারভিউতে গিয়ে আমার হয়নি। আর কেএমসিটা আমার সেকেন্ড ক্লিয়ার করা। আচ্ছা আচ্ছা, দুজনেই আমাদের ফুল কোর্সের স্টুডেন্ট। এই যে জার্নি, এখানে যেটা প্রবলেম হয় ম্যাক্সিমাম যারা অ্যাসপিরেন্ট, তাদের মেন প্রবলেমটা হয় যে পরীক্ষার এই যে ডিউরেশন। একটা পরীক্ষা নিল এবং ইন্টারভিউ হয়ে জয়েন করতে করতে অনেকদিন সময় লাগে। তো এই যে জার্নিটার মধ্যে সে তার এনথুইজমটা কি করে ধরে রাখবে? মানে এমনি হয় যে সে ডিপ্রেসড হয়ে যায়, সে নিজেকে কি করে মোটিভেট করবে? তো তোমাদের এই সম্পর্কে তোমরা কি সাজেস্ট করতে চাও? মোটিভেশন আমার যেটা পার্সোনালি মনে হয়, যারা প্রথম শুরু করছে, পাস করেই, যারা দু ধরনের ক্যান্ডিডেট হয়, একটা পাস করেই প্রিপারেশন শুরু করছে, আরেকটা ক্যান্ডিডেট হয় প্রথমে প্রিপারেশন নিচ্ছে না, তারা জব এক্সপিরিয়েন্স করছে, তারপরে কোনো কারণে সেটা ভালো লাগছে না বা কোনো কারণে ছেড়ে দিয়ে তারপরে প্রিপারেশন স্টার্ট করছে। যারা একদমই, যারা গোড়ায়, যারা বিটেক পাস করে বা ডিপ্লোমা পাস করে প্রিপারেশন স্টার্ট করছে, তাদেরকে 1-1.5 বছর আগে শুধুমাত্র মানে পড়াশোনাটাকে পড়াশোনার মতোই করতে হবে, রেডি করতে হবে। ওটা তো টাইম লাগবে। মানে 3 মাস পর একটা পরীক্ষা আছে, ওটাই আমাকে পেতে হবে, না পেলে কিছু নেই, এরকম ভাবনা চিন্তা করলে হবে না। আগে একটা সিলেবাস আগে গোটাটাকে ভালোভাবে শেষ করতে হবে, তারপর সেটাকে আরো এনহান্স করতে হবে, মানে বোথ থিওরিটিক্যাল এমসিকিউ সব দিক থেকেই। তো আর যারা জব ছেড়ে দিয়েছে, জব ছেড়ে প্রিপারেশনটা নেবে বলে ঠিক করেছে, তাদের ক্ষেত্রে আমার মনে হয় যে 1-1.5 বছর তাদেরও দেওয়া উচিত। কিন্তু 2 বছর বা 2.5 বছরের বেশি গ্যাপ হয়ে গেলে তাদেরকে কোনো একটা জবের চেষ্টা অন্তত করা উচিত। একেবারে যতদিন ব্লাইন্ড ফোল্ডেড ভাবে যতদিন না হচ্ছে ততদিন শুধু বসে থেকে মানে পড়াশোনা করে যাবো 4 বছর 5 বছর 6 বছর, ওইটা কোনো একটা জায়গা থেকে আমার মনে হয় ভুল অ্যাপ্রোচটা। কারণ ফার্স্ট অফ অল তাকে তার সিলেবাস, একটা সিলেবাস আছে, সেটাকে শেষ করতে হবে। তার আগে যত পরীক্ষায় বেরোক সেটাকে পরীক্ষাটাকে একটা ম্যাচ প্র্যাকটিস হিসেবে নেওয়া যেতে পারে, কিন্তু ওইটাই পেতে হবে, ওটাই পাকির চোখ, নালে এটা স্যার না পেলে ডিপ্রেশন পড়ম করলে হবে। যেটা ম্যাক্সিমাম জন এই ভুলটাই করে যে ধরো এসএসসি যেই বেরিয়েছে তাহলে এইটাকেই পেতে হবে, নইলে আমার জীবন অন্ধকার। তো এরকম ব্যাপার কিংবা যখন কোনো আমার একটা সিলেবাস আছে, আমাকে রেডি হতে হবে। যদি সিলেবাস যদি রেডি করা হয়, তারপর দেখা যাচ্ছে যে পরপর যাই বেরোচ্ছে তাতেই পাস, সবটাতেই তখন মাল্টিপল জব ক্র্যাক করছে, যেমন তোমরা পেয়েছো মাল্টিপল জব, একটা সময় ধরে তোমরা ছিলে, এবার মাল্টিপল জব ক্র্যাক করেছো। আচ্ছা, আর যদি গ্যাপ হয়ে যায় তাহলে অ্যাসপিরেন্টদের এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, যে যদি গ্যাপ হয়ে যায়, প্রীতম যেটা বলছে, ও তো কেএমসি তে এখন ক্র্যাক করেছে, আগেও অনেক জায়গায় ক্র্যাক করেছে, যেটা বলছে যে যদি গ্যাপ হয়ে যায় মাঝখানে, সেটা কিন্তু ঠিক নয়। তখন ইন্টারভিউর সময় ট্যাকল করাটা একটু মুশকিল হতে পারে, জাস্টিফাইড অ্যান্সার দেওয়াটা, যে কেন বসে আছি বা কেন করছি না, অন্তত 2 বছরটা ম্যানেজ দেওয়া যেতে পারে। তার বেশি 3, 4, 4.5, 5 এটা হয়ে গেলে একটু প্রবলেম হতে পারে। তখন নিজেকে চিন্তা করতে হবে যে আমি ইন্টারভিউ প্যানেলে গিয়ে বলবো কি হবে যদি আমাকে জিজ্ঞেস করে। কারণ ইন্টারভিউ আমি যেটা ফেস করলাম, এভারেজ 10 মিনিটের বেশি হয় না কেএমসি ইন্টারভিউ। হ্যাঁ, এভারেজ তার চেয়ে কমও হয়, বেশি খুব কমই হয়, তার চেয়ে বেশি খুব কমই হয় ইন্টারভিউ। তো ওই 10 মিনিটের মধ্যে এই ধরনের কোশ্চেন, যেগুলো নিজেকে নেগেটিভে ফেলতে পারে, যেমন এতদিন ধরে বসে কি করছি, কেন করছি না, এই ধরনের কোশ্চেন গুলো টাইম খেয়ে নেয়। ফলে প্রপার অ্যান্সার কোশ্চেন হয়তো টাইমটা কম পাই আমরা। মানে আমি নিজেকে কনভেই করতে পারলাম না, বরং আমার যেটা খারাপ দিক ছিল সেটা নিয়ে কথা বলতে বলতে পুরো সময়টা কেটে গেল। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। হ্যাঁ, তোমার কি তাই মনে হয়? হ্যাঁ, মানে এক্সপেরিয়েন্স থাকলে যেটা একটা জোনও তৈরি হয়ে যায় ইন্টারভিউতে, যেটা মানে আমার নিজের কন্ট্রোলে থাকবে, এটা একটা ব্যাপার থাকে। আর এক্সপেরিয়েন্স থাকলে সেটা থেকে পুরো রেডি করতে হবে নিজেকে, যেখান থেকে কোশ্চেন আসবেই এবং যে ধরনের কোশ্চেন আসুক আমাকে পারতে হবে, বা চেষ্টা করতে আমার মতো করে যতটা আমি পারতে পারি। যেগুলো পারলাম না সেটা পারলাম না, ঠিক আছে। তার মানে একটা প্রসিডিওর আছে যে আমার সিলেবাসটাকে আমি কমপ্লিট করলাম, তারপর আমি গ্যাপ না দিয়ে আমি চেষ্টা করলাম যে কোনো জবে যাওয়ার। এই জিনিসটা যদি কেউ কোনো অ্যাসপিরেন্ট করে নিতে পারে, তাহলে তাকে মানে এই যে ডিপ্রেস হয়ে যাচ্ছে বা পরীক্ষা বেরোচ্ছে না, এইসবের উপর তাকে ডিপেন্ড করতে হয় না। এবার সেটাই, প্রথম একটা সিলেবাস ঠিক করে শেষ করতে গেলে, আমার যত ধারণা ঠিকঠাক ভাবে করতে গেলে যেই লেভেল অন্তত 1.5 বছর টাইমটা এনাফ টাইম,
যদি সে প্রপার ট্র্যাকে থাকে এবং তার মানে মাঝখানে কোনো ডিসকন্টিনিউশন যদি না হয় পড়াশোনার গ্যাপে, যে 2 মাস পড়লাম না আবার 4 মাস 5 মাস পড়লাম, ওরকম যদি না হয়, কন্টিনিউয়াস প্রসেস যদি থাকে, 1.5 বছর প্রপার ভালো প্রিপারেশন জায়গায় পৌঁছানোর একটা ঠিকঠাক মানে এনাফ টাইম। লাইভ এক্সাম্পল বসে রয়েছে সামনে, 1.5 বছরের প্রিপারেশনে কিন্তু আমার ক্ষেত্রে গভর্নমেন্ট জব হয়। কিন্তু আমার ক্ষেত্রে আমি প্রথমে একটু ট্র্যাকটা ভুল ছিল, পরে সেটাকে শুধরেছি নিজেকে। হ্যাঁ, সেন্টয়েড আসার পর যেটা হয়েছে আমার ওই মানে মাইন্ড ম্যাপ থেকে শুরু করে যে প্রসেসটা স্ট্রাকচারটা প্রিপারেশনের, সেটা আরো এনহান্স হয়েছে। হ্যাঁ, আমাদের তো এখানে ওটা ছিল, এই যে মাইন্ড ম্যাপটা আমরা, এই যে নোট, এখন একটা নোট কালচার, যে স্টাডি মেটেরিয়াল কালচার আছে, যে স্টাডি মেটেরিয়ালটা আমি কোথা থেকে নিয়ে নেবো, টেলিগ্রাম গ্রুপ হোক, যেখান থেকে আমি স্টাডি মেটেরিয়াল পেয়ে গেলাম মানে আমি উইনার। তাহলে এই জিনিসটা তো মানে আমরা তো বলেছি যে এই জিনিসটা প্রপার নয় না, প্রসিডিউরটা ফলো ধারণা আছে স্টুডেন্ট। আমরা তার সাথে ডাউনলোডও করিনি কোনোদিনও, আমরা সেকেন্ড টাইম খুলেও দেখিনি, স্টাডি মেটেরিয়াল কোনোদিনও ডাউনলোডই করেনি, খুলেও দেখিনি। আমাদের তো ছিল না, অ্যাপে আমরা থাকতো, ফুল কোর্স আমরা তো ডাউনলোড করতে পারতাম না। প্লাস আমি অ্যাপ থেকে মাইন্ড ম্যাপই তৈরি করেছি, অ্যাপ থেকে খুলে কখনো দেখিনি। যেটা খাতায় লিখলাম তখন অত টাইম নেই যে অতগুলো পেজ আবার রিডিং মারবো, তার থেকে আরো 10টা যদি এমসিকিউ করে নি সেই টাইমটাতে বেটার, কারণ আমার জিস্ট আমার খাতার মধ্যে আছে। হ্যাঁ, মানে আমার নিজের নোট আছে, নিজের নোট নিজের মতো করে বানানো আছে। একটাই কথা আমরা যেটা পড়ানোর সময় বলতাম যে প্রত্যেকের নোট ইউনিক হওয়া উচিত। হ্যাঁ, নইলে যদি তোমারও যা নোট ওরও তাই নোট হয়, এবার একটা কোশ্চেন যখন ধরছি তুমিও সেম অ্যান্সার দিচ্ছ ও সেম অ্যান্সার দিচ্ছ, এতে করে হয় না। ইউনিকনেসটা নেসেসারি। হ্যাঁ, গভর্নমেন্ট জব পেতে গেলে ইউনিকনেস নেসেসারি আছে। আচ্ছা, যারা প্রিপারেশন নিচ্ছে তারা কিরকম ভাবে, মানে জেইর জন্য যদি বলো পার্টিকুলারলি, তাহলে তারা কিরকম ভাবে প্রিপারেশন নেবে বা কোন বই ফলো করবে, এইটা যদি একটু বলো, মানে কেমন স্ট্র্যাটেজিটা কেমন হওয়া উচিত? প্রিপারেশন বলতে আমরা থিওরিটিক্যাল বই তো মানে এখান থেকে যেটুকু থিওরি পেয়েছি ওটাই আনা যেই জন্য, আর বা কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, এই লেভেলের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য যথেষ্ট। আর এমসিকিউ বই হিসাবে যেটা নরমালি সবাই যেটা ইউজ করে, গুপ্তা, তারপর খুরমি গুপ্তা, ম্যাক্স টু ম্যাক্স এসএসসি, ব্যাস, এর থেকে বেশি কিছু না। আর এখানে মক টেস্টই জানা। তারপরে ফার্স্ট অফ অল কনসেপ্ট বিল্ডিং, হ্যাঁ, নাম্বার 1, নাম্বার 2, তারপরে নাম্বার 2 বলবো যে এমসিকিউ বই প্র্যাকটিস, মেইনলি গুপ্তা, খুরমি গুপ্তা, এসএসসি যেগুলো চলে বাজারে, এগুলো মানে হাই ফাই কিছু দরকার নেই। অনেকে বলে আর আগর না করলে হবেই না, আর আগর আমরা নেই, দেখিও না, বই আমরা দেখিনি আর আগর। আর থার্ড অফ অল হচ্ছে যে সে মক টেস্ট। হ্যাঁ, মক টেস্টটা ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু এমন হয় যে অনেকে মক টেস্ট দিয়েই শুরু করে, সে কোনো ট্র্যাডিশনাল প্রিপারেশন নেয়, শুধু সে কোশ্চেন করছে এবং পরীক্ষা দিচ্ছে, মক টেস্ট করে তারপর দেখে থিওরিতে যেখানে আটকাচ্ছে ওটা থিওরি দেখে, কিন্তু ওটাতে ইন্টারভিউতে সমস্যা হবে গিয়ে। মক টেস্টে দেখলো যে কোন কোশ্চেন গুলো বেশি আসছে, সেইটা সে ব্যাকে গিয়ে পড়লো থিওরি, না এইটা উচিত নয়। না, এটা ইন্টারভিউ থেকে সমস্যায় পড়বে, ইন্টারভিউতে সমস্যায় পড়বে। কারেক্ট। আর আমাদের এখানে যেটা সেন্টারে যেটা মানে আমি যেটা ফিল করেছি, এখান থেকে আমাদের সেন্টার থেকে যেভাবে সবকিছু সিস্টেম যে রেডি করে দেওয়া হয়েছিল, ধরুন 100% দেওয়া হয়েছিল সেন্টার থেকে, আমরা ওর 60% ফলো করেছি। তাতেই আমরা যদি পুরোটা ফলো করতাম মানে আরো তাড়াতাড়ি সাকসেস পেতাম। এটা কিন্তু সত্যি কথা, মানে আমরা মন থেকেই বলছি যে যদি আরো করতাম, ধরুন যেটা সৌরভ স্যার বলতো যে ওই মাইন্ড ম্যাপ বানিয়ে ওটা লিখবে, হ্যাঁ লিখবে, আমরা ওটা কোনোদিনও সত্যি কথা করা হয়নি, করা হয়নি। এটাই, যদি ওটা করতাম তাহলে আরো আগে তাড়াতাড়ি সাকসেস পেতাম। 60% কনজিউম হয়েছে এবং তাতে করে ক্র্যাক হয়েছে, এটা আমার নিজে মনে হয়। তাহলে সেন্ট্রয়েডের রোল আছে তার মানে? হ্যাঁ, যথেষ্ট। কি রকম মানে সেটা যদি একটু ডেসক্রাইব করো, মানে কোন জায়গাটা থেকে মোস্টলি বেনিফিটেড হয়েছে, মানে ফুল কোর্স নাকি ক্র্যাশ কোর্স না মক ইন্টারভিউ, তোমাদের কি মনে হয়? তোমরা তো এতদিন সেন্ট্রয়েডের সঙ্গে রয়েছো। মানে ফুল কোর্সটা তো আমার কাছে যথেষ্টই বেনিফিট হয়েছে। মানে যেটা হচ্ছে সেলফ স্টাডিতে, আর এটাতে যেটা মানে সেন্টারে ভর্তি হওয়ার পর যেটা বুঝতে পারলাম যে এটা আছে যেটা হোয়াট টু ডু, হোয়াট নট টু ডু। মানে হোয়াট টু ডুটা হয়তো করে যাচ্ছি, নট টু ডুটা কি বুঝতে পারছি না, সেটাই যেটা এখানে এসে ভালো করে আরো মানে গোছানো হলো আর কি। বা যেগুলো ধরুন আমাদেরকে মানে পড়তে হতো না, দরকার নেই, কিন্তু আমরা পড়ে ফেলছি, বুঝতে পারছি না। আবার যেগুলো দরকার, কিছু সাবজেক্টের অংশ আছে যেগুলো দরকার কিন্তু পড়ছি না, আমরা স্কিপ করে যাচ্ছি, ওটা এসে পুরো একদম মানে ট্র্যাকে চলে এলো এখানে, যেটা এখানে কোর্স করার পর। হ্যাঁ, যেটা পুরো ট্র্যাকে। তুমি যদি সেন্ট্রয়েড সম্পর্কে তুমি কিভাবে বেনিফিটেড হয়েছো? আমি 22 সালে যখন ঢুকেছি তখন থেকেই সৌরভ দা আপনি দুজনেই বলেছিলেন যে কি স্ট্রাকচারে এগোতে হবে, মানে একটা ক্লাসে মানে পড়ানোর পর থেকে, লাইভ ক্লাসটা শেষ হওয়ার পর থেকে আমাদের কি কি ডিউটিস থাকবে। আমি প্রত্যেকটাই মানে 5খানা না 6খানা স্টেপ ছিল, আমি প্রত্যেকটা সপ্তাহে 5খানা স্টেপই পুরো কমপ্লিট করতাম। তার মানে এই নয় যে আমি বাড়িতে 10-12 ঘন্টা পড়তাম না, 6-7 ঘন্টাই পড়তাম, ওই স্টেপগুলো কমপ্লিট করতাম ইনিশিয়ালি। পরে যখন দেখলাম যে 4-5টা সাবজেক্ট হয়ে গেল প্রপারলি, তারপর ওই 6টা সাবজেক্ট ডিভিশন টানার সাথে সাথে সপ্তাহে 7 দিনের মধ্যে 4 দিন হয়তো আমি সেন্ট্রয়েডের প্যারালাল ক্লাসগুলো করছি, বাকি দিন নিজের মতো একটা সাবজেক্ট নিজের মতো করে করছি। এই প্রসেসেই আমি এগিয়েছি।
যখন পরীক্ষা বেরোচ্ছে বা মক টেস্ট রেগুলার দিতাম, ওটা সবথেকে বেশি হেল্পফুল আমার যেটা মনে হচ্ছে সেটা মক টেস্ট। কারণ ওই মক টেস্টে এত স্টুডেন্টের মধ্যে একটা কম্পিটিটিভ মাইন্ডসেট তৈরি হয়, সেখানে নিজে কোন জায়গাতে র্যাঙ্ক করছি, কার থেকে কতটা পিছিয়ে, নেগেটিভ মার্কিং যেটা সরকারি চাকরির ক্ষেত্রে মেন যেটা একটা ভূমিকা পালন করে, ওই নেগেটিভ মার্কিং কি কত হচ্ছে, পরের পরীক্ষাটা কত কমালাম, ওই একটা অ্যানালাইসিস তৈরি হয়। একটা অ্যাসেসমেন্ট করার জায়গা মক থেকে টেস্ট গুলো যখন সলিউশন হয় তার একটা অ্যানালাইসিস থাকে যে কিভাবে অ্যাপ্রোচ, একটা কোশ্চেন সলভ করতে গেলে অ্যাপ্রোচটা কি থাকবে। তো এই টোটাল অ্যাজ আ হোল বেনিফিট হয়েছে আমাদের। তারপর যেটা আমাদের সৌরভ স্যার ধরুন বলতো যে মানে কোথাও বুঝতে পারিনি, ডবল রিপিট দাও ভিডিওটা, মানে আমরা ওইগুলো করতে হয়নি আমাদেরকে, মানে একবারে ভিডিওতেই আমরা যেটুকু পেয়েছি একবারে ভিডিওতে, মানে সেকেন্ড টাইম আর লাইভ ক্লাসটা মিস করতাম না। হ্যাঁ মিস করতাম লাইভ ক্লাসই করতাম। লাইভ ক্লাস রেগুলার একটা বড় কথা। হ্যাঁ মানে রেকর্ডেড ওই ক্লাস মুহূর্তে স্যার থেকে যাই কোশ্চেন করবে উত্তর দেওয়ার চেষ্টা করতাম, বা লাইভটাই বেশিরভাগ মানে এটা মানে কমিউনিকেট করার চেষ্টা করতাম। এখনকার দিনে স্টুডেন্টের মধ্যে যেটা হয়েছে সেটা হচ্ছে যে রেকর্ডেড ক্লাস দেখবে, এরকম একটা ব্যাপার এসেছে। এটা অনেকের ক্ষেত্রে আমি জানি বলে বলতে পারছি, অনেকের ক্ষেত্রেই বাড়িতে ওই ব্রডব্যান্ড কানেকশন নেই, তারা ওই 4-4.5 ঘন্টা ক্লাস করতে গিয়ে তাদের নেট ফুরিয়ে যাচ্ছে, তারা পরবর্তীকালে কি করে ওই নেটটা থাকে সেটা 1.5x এ 2.5 ঘন্টাতে করে ওরকম ভাবে দেখার চেষ্টা করে। আজ কি প্রত্যেকটি কিছু না কিছু কনস্ট্যান্ট আছে। তবে আমি আমার ক্ষেত্রে দেখতাম যে আমার লাইভ ক্লাস যদি 4-4 ঘন্টা করে নি, অ্যাজ আ একটা ক্লাস হয়ে আছে, পরে ওটা নিয়ে আমার ঘাটাতে হতো না। হ্যাঁ মানে ওখানেই কমপ্লিট হয়ে গেল, ওখানেই এন্ড। মানে রেগুলার তো লাইভ ক্লাস ধরুন যেটা হতো মানে সানডেতে বা শনিবার দিন বা রবিবার দিন যে হতো, ওটা প্রায় অনেকটাই 10টা থেকে আরম্ভ হলো, কোনদিন অনেকটাই 8টা-9টাও বেজে যেত। তো আমরা যদি লাইভ মানে রেকর্ডের দেখি একসঙ্গে দেখতে পারতাম না, মানে হবেই এক্সট্রা বার্ডেন লাগতো, আরো এক্সট্রা মানে টাইম লেগে যেত। এখানে কিন্তু একদিনেই সব মিটে যেত, যেটা লাইভে মানে আমি যদি হাজির হয়ে যেতে পারি লাইভ ক্লাসে তাহলে তো বুঝতেই পারবো না। যেদিনকে লাইভ ক্লাস সেদিনকে ওদিনেই মুখস্থ করা ম্যাটেরিয়াল থেকে হ্যাঁ ওই যে হয়ে গেল, ওদিনেই লাইভ আবার ক্লাসও শেষ, ম্যাটেরিয়ালটাও শেষ, ওইদিনে আবার মানে ম্যাটেরিয়ালটাও বানিয়ে নিতাম, বাকিটা আমার খাতা, বাকি আর কিছু জানি না। মানে ওটাই স্যার মানে। আর মক টেস্টের আগে একটা ধরুন এই সোম বা সয়েল এইসব চ্যাপ্টার গুলো মাইন্ড ম্যাপ বানিয়ে, যেটা ধরুন এত মোটা মোটা বই হয়, আমরা কিন্তু ওই 15 পেজ 20 পেজের মধ্যেই সব রাখি, আর ওটাই শুধু রিভাইজ, স্ট্র্যাটেজি আর কিছুই করি না, ওটাই শুধু রিভাইজ আর কিছুই করি না। আমাদের ইচ সাবজেক্ট 15 থেকে 20টা পেজের টোটাল, হ্যাঁ একদম, মানে দুটো খাতায় আমার পুরো কমপ্লিট হয়েছে আর কি, মানে 1.5 করে দুটো খাতায় পুরো কমপ্লিট। মেইন উদ্দেশ্যটা হচ্ছে পরীক্ষার আগের যে 3 মাস থাকবে, ওই 3 মাসে অন্তত পক্ষে 2 থেকে 3 বারের একটা রিভিশন যাতে আমি সার্কেল করাতে পারি। রিভিশনটা সেটা যদি একটা সাবজেক্ট 60-70 পাতা করে হয়, সেটা কখনোই সম্ভব না, এবং 12 থেকে 13টা সাবজেক্ট সাইকোলজি পসিবল না ওটা করা। ওই 3 বার রিভিশন দিলে সেটা ওই একবার গোটাটা রিভিশন থেকে অনেক বেটার, 70 পাতা একবারে। ঠিক। আচ্ছা, যখন কেএমসি এর এসএই পরীক্ষায় যখন ফাইনাল লিস্টের নামটা এলো যখন, তখন মানে কি ফিলিংস হয়েছিল, কি মনে হলো তখন? মানে আগে তো অনেকবার অসফল হয়েছো, ইন্টারভিউতেও হয়েছো, তো এবার যখন ফাইনালি ইন্টারভিউটা ক্র্যাক করলে কেএমসি তে, নামটা যখন এলো মেরিট লিস্টে, তখন কি মনে হলো? খুবই তো ভালো লেগেছে, মানে এতদিনের কষ্ট জার্নি করে। আচ্ছা, তুমি জানতে যে তুমি চাকরি পাবেই লেগে থাকলে কোনো না কোনো? হ্যাঁ, সেটা বিশ্বাস ছিল। এটা বিশ্বাস ছিল যে তাহলে একটু মানে যে অবাক বিস্ময়টা এটা একটু কমে যায়। মানে আমি যদি জানি যে হ্যাঁ আমি চাকরি পাবো, তাহলে আমার মনে হয় যে সামহাও এই বিস্ময় বোধটা একটু কমে যায়। তোমার মধ্যে? হ্যাঁ, এটা ফিল করতে পেরেছিলাম যখন এই মানে পিএসসি বা পরপর যে এর আগে কেএমসি তে পাস করার পর পিএসসি তে নাম্বার গুলো তোলার পর বুঝতে পেরেছিলাম যে পাবো, মানে দেরি হবে কিন্তু পাবো, এটুকু কনফার্ম হয়েছিল। মানে প্রসেসের মধ্যে হবে যে কোনো। হ্যাঁ, কেএমসি এক্সপেক্ট করতে পারিনি যে মানে এত তাড়াতাড়ি হয়ে যাবে বা পাবো, এই আর কি। মানে কেএমসি তে বোঝা যায় না সিস্টেমটা এমনই রাখা, যেটা পিএসসি তে বুঝতে পারি, যেটা ওয়ে থাকে, কিন্তু কেএমসি তে অতটা মানে ধারণা হয় না, বুঝতে পারি না। তো পেয়ে তো খুবই খুশি হয়েছে। তোমার কেমন লেগেছিল? আমি তো মানে আমার প্রিপারেশনটা ঠিকঠাক আছে কিনা বা পরীক্ষাগুলো কেমন হবে সেটা আমি আন্দাজ পেয়েছিলাম ওই মক টেস্ট গুলো দিয়েই, 8-10টা করে ফুল লেন্থ টেস্ট, তাতে টোটাল আন্দাজ করেছিলাম। এবার তারপরে মেইন ফোকাস ছিল পরীক্ষার হলে ভালো করে সেখানে টপের দিকে থাকতে তুমি চেষ্টা করতাম, ওটাই টার্গেট ছিল, মানে আমি যে করে টপের দিকে থাকবো, মানে সেম নাম্বার হয়ে গেল যেন আমাকে 1 থেকে 10 এর মধ্যে দেখা যায়, এরকম একটা আমার মনে হচ্ছে পার্সোনালি যে আমার 1 থেকে 10 এর মধ্যে থাকছো এতজন স্টুডেন্টের মধ্যে, তাহলে পরে ফাইনাল পরীক্ষাতেও পাবে। হ্যাঁ, মানে এটা নাও হতে পারে, কেউ যদি মনে করে 1 থেকে 10 এর মধ্যে হচ্ছে না মানে তারপর ডিপ্রেশনে চলে যাবে, সেরকম কিছু নয়। বাট আমার মাইন্ডসেটে আমার স্যাটিসফ্যাকশন লাগলো একটা, যে ঠিক আছে তাহলে আমার মানে ট্র্যাকটা ঠিক আছে। তো তারপর তো যেহেতু আমাদের এইবারে দুটো পরীক্ষা দিলাম, কেএমসি পিএসসি, দুটোতেই যেরকম টাইপের প্যাটার্নের কোশ্চেন হয়েছে, তাতে নাম্বার ভালো আছে, বাট মাথার মধ্যে সবসময় এটাই ছিল যে ইন্টারভিউটা মানে ডিফাইনিং ফ্যাক্টর হতে পারে। তো সেই জন্য আগে থেকে যে হ্যাঁ পাবোই বা কিছু সেফ মার্কস ওরকম কিছু ফিল করিনি, আমি অন্তত করিনি। আমাদের যে ইন্টারভিউ কোর্স হলো এতে করে, হ্যাঁ এতে তো মানে অফলাইনে এক্সাম হলে যে ফিয়ারটা ওটা কাটে, আর কথাবার্তা বলা, কমিউনিকেশন করা, ওটা তো একটা কমিউনিকেশনই, ওটা তো কোনো মানে ভাইবা তো নয় না, ওই কমিউনিকেশনটা আরো বেশি ফ্লুইডিটি তার থাকে একটা।
মানে তাকে অলরেডি চেক করা হয়ে গেছে যে সে টেকনিক্যাল সাবজেক্টে কিরকম, হ্যাঁ। ওখানে গিয়ে দেখছে তার পার্সোনাটা কিরকম, পার্সোনালিটি কিরকম, এইটা দেখছে। এইটা আমার মনে হয় যে এখানে যখন অফলাইনে এবারে যখন মক ইন্টারভিউ হলো, এইখানে আমার মনে হয় যে অনলাইনে সেটা হতো না, কিন্তু না, অফলাইনে যখন offline-এ ফাইনাল অনলাইনে তো বডি ল্যাঙ্গুয়েজটা তো বোঝা যাবে না, বা প্লাস অফলাইনে এখানে আমরা 20 মিনিট 22 মিনিটের করে একজন ইন্টারভিউ দিচ্ছি এভারেজে, 20-22 মিনিট অনেকটা টাইম। তো সেইখানে নিজের ওই এটা ধরে রাখা, পেশেন্সটা ধরে রাখা, কথাবার্তাগুলো কন্টিনিউ বলে যাওয়া, এইটা ওখানে গিয়ে 10 মিনিটে মনে হবে খুবই কম, মানে খুবই শর্ট একটা ডিসকাশন মনে হবে, তো ওটা একটা হেল্পফুল লাগে। তো এইভাবেই হয়ে গেল। এখন তো খুব একটা অবাক মানে হয়নি, আবার খুব একটা এও হয়নি। মানে এখানে দিতে বড় মানে আরো বেশি চাপ লাগতো, মানে আমার যেটা মনে হচ্ছে বোর্ড থেকে অফলাইনে যদি, হ্যাঁ মানে বোর্ডের থেকে ইন্টারভিউ বোর্ডের থেকে এখানে আরো বেশি চাপ লাগতো। হ্যাঁ এটা তো আমাদের প্রথম থেকেই ছিল যে আমাদের ইন্টেনসিটি আমরা এখানে বাড়িয়ে রাখবো। কোশ্চেন যে মানে কন্ডিশন টাইপ কোশ্চেন গুলো তুলে দিতেন, মানে ওই মুহূর্তে তাড়াতাড়ি ভেবে যে বলা, ওই জিনিসগুলো এখানে তো ভালোভাবেই পেয়েছি না। আমি তো এখানে অনেকবারই দিয়েছি, মানে মক তো এর আগেও তো ক্র্যাক করেছি, দিয়েছি। মানে যে কন্ডিশন গুলো তুলে দেওয়া, মানে আউট অফ টপিক থেকে বা সাইড রিলেটেড কন্ডিশন গুলো তুলে দিলে আমি কি করে হ্যান্ডেল করব, এই জিনিসগুলোই মানে যথেষ্টই বেনিফিট, মানে কুইক যে মাথা থেকে বের করা ওই মুহূর্তে ভেবে, ওটাই আর কি। না সেন্ট্রয়েডের ফুল কোর্স হোক বা ক্র্যাশ কোর্স অথবা মক ইন্টারভিউ, একটা উদ্দেশ্য যেটা ছিল যে এখানে ইন্টেন্সিটি মানে পড়াশোনা বা ইন্টারভিউ নেওয়ার যে ইন্টেন্সিটি সেটা যেন হাই থাকে, আমরা ইচ্ছাকৃতভাবে একটু হাই রাখি, মানে ফিল্ডে থেকে এখানে বেশি আরো হ্যাঁ এখানে একটু বেশি রাখি, হ্যাঁ, যেটা আমি যাতে করে তার ফাইনাল ম্যাচে গিয়ে যেন তার একদম চাপটা প্রেসারটা যেন না হয়। অলরেডি সে একটা বড় জায়গায় বড় প্রেসার সে হ্যান্ডেল করে তারপর যাচ্ছে ওখানে, তাই না? এবার এটা আমাদের ফুল কোর্সেও এই ব্যাপারটা ছিল, কারণ আমরা জেইর কোর্স করেছি, কিন্তু জেইর কোর্স এমনি হয়েছে আমরা এর কোশ্চেন, ইঞ্জিনিয়ারিং সার্ভিস কোশ্চেন এগুলো করেছি। আচ্ছা, মানে বাজারে খুব শোনা যায় একটা কথা, মানে সো কল্ড অনেক এমনি টিচার আছেন, উইথ ডিউ রেসপেক্ট বলছি, তারা বলে যে গেটের প্রিপারেশন ছাড়া তুমি গভর্নমেন্ট চাকরি পাবে না। এটা জানে অনেকে এরকম বলে, যে গেটের প্রিপারেশন ছাড়া তুমি যেই এই লেকচারার কিচ্ছু তুমি পাবে না, তোমার গেটের জন্য প্রিপারেশন। আমরা তো গেটের প্রিপারেশন নিইনি। তুমি কি বলো? আমরা তো গেটের প্রিপারেশন কোনোদিনই নেই। আমরা নিইনি। আমাদের যেই লেভেলে যেটুকু হয় করানো সেন্টারে, সেটা মোর দ্যান এনাফ হয়। আমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার লেভেলে আমি পরীক্ষা যেটা দিয়েছিলাম সেটা প্রিপারেশন ছাড়া দিয়েছিলাম, ওই এক্সপিরিয়েন্সটা আমার নেই। কিন্তু যেই লেভেলে মনে হয় না গেট লেভেলে কিছু দরকার, আর কোশ্চেনের প্যাটার্ন তো এখন দেখছি ইভেন এইতেও দরকার নেই, কারণ এই নিজে ইটসেলফ ওটা একটা পরীক্ষা, ওর প্যাটার্ন আলাদা, ওর কোশ্চেন আলাদা রকম, এটা স্টাডি করলে বোঝা যায়। সাবজেক্টের ওয়েটে ভ্যারি করে, কিন্তু অবশ্যই ভ্যারি করে, কিন্তু তার কোশ্চেন প্যাটার্ন আর অন্য, আমি যদি গেটের কথা বলি তার কোশ্চেন প্যাটার্ন দুটো আলাদা, সেটা আলাদা। এবার কেউ বললো যে গেটের কোন সালের একটা প্রিভিয়াস ইয়ার এসছে, তাহলে ওই গেটের কোশ্চেন আসছে, তাহলে গেটের জন্য প্রিপারেশন নিতে হবে, এটা একটা ভুল। তো কিন্তু গেটে যে শর্ট মানে ওয়ান লাইনের কোশ্চেন তুলে দেয়, এগুলো আমরা ইজিলি পারবো এখান থেকে। কোর্সের ক্লাস করলে কনসেপ্ট যদি রেডি থাকে, আমি গেট ইএসসি ইজিলি আমি করতে পারবো। হ্যাঁ ইজিলি পারবো, তাই না? একদম। মানে মেন ব্যাপারটা তো সিভিল ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ আমাকে তো এক্সট্রা করে ভয় দেখানোর কিছু নেই যে দেখো ভাই তুমি গেটের জন্য না পড়লে বেঁচে যাবে। সিভিল ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট আমি রেডি করব, করে এবার আমার এখানে পরীক্ষাটা কিরকম তার অনুযায়ী আমি কনসেপ্ট রেডি করব, তাই না? আমি এর জন্য প্রিপারেশন নিচ্ছি বা যের জন্য আমি গেটের জন্য কেন আমি প্রিপারেশন নেবো, তাই না? কারণ ওইটা যদি গেটের পরীক্ষা, তাহলে গেটের জন্য প্রিপারেশন নেবো, আমার এটা মনে হয়েছে। আর একটা স্যার কথা যেটা সৌরভ স্যার বারবার করে বলেন মানে ক্লাসের সময় আমাদেরকে, যে মানে এমন ভাবে নিজেকে রেডি করতে হবে একটা সিট বেরোলো যাতে আমি মানে কোয়ালিফাই করতে পারি, এই টেন্ডেন্সিটা নিয়ে প্রিপারেশন নিতে হবে। সেই এক্সাম্পল আমরা সেন্টারে আগেও পেয়েছি। হ্যাঁ এটা তো পেয়েছি, মানে এই টেন্ডেন্সি নিয়ে চোখের সামনে দেখেছি, এই টেন্ডেন্সিটা নিয়ে প্রিপারেশনটা করতে হবে, যে একটা সিট বেরোলে আমার নাম থাকবে, এই টেন্ডেন্সি নিয়ে প্রিপারেশনটা করতে হবে, যে মানে ইজিলি সাকসেস মানে পাওয়া যাবে আর কি, এটা আমার মনে হয়। ঠিক, ওকে, তো থ্যাংক ইউ প্রীতম আর আবির, তোমাদের আরেকবার কংগ্রাচুলেট করছি কেএমসি জুনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষা ক্র্যাক করার জন্য। হ্যাঁ, প্রত্যেককে কংগ্রাচুলেশন টু ইউ এন্ড থ্যাংক ইউ ফর কামিং।